te traduzir, né, direto. Você tem que entender como aquela. আসসালামু আলাইকুম। ইকবাল মাজিদ স্যার, তেলাওয়াত করুন, আমরা ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. কিন্তু যে ব্যক্তি আল্লাহ সচেতন ছিল তার জন্য জান্নাতে রয়েছে দুটি বাগান। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? যাওয়াতা আফনান, উভয় বাগানই শাখা প্রশাখায় পরিপূর্ণ, সবুজ সতেজ গাছপালায় ভরপুর। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফীহিমা আইনানি তাজরিয়ান, উভয় বাগানে দুটি স্রোত দ্বারা নিয়ত প্রবাহমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, উভয় বাগানে প্রতিটি ফলই হবে দুই ধরনের। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইসতাবরাক وجعلنا الجنتين دان فبأي آلاء ربكما تكذبان, জান্নাতে তারা বর্ণিল রকেট করা পুরু রেশমি কার্পেটে বেশ বালিশে আরামে হেলান দিয়ে বসে। বাগানের ফল তাদের নাগালের মধ্যে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? সে বাগানে থাকবে বিশুদ্ধ দৃষ্টির সমুজ্জ্বল সাথীরা, কোন জিন বা মানুষ কখনো তাদের সাথে আসবে। অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত। স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম 101, 102, 103 নম্বর সূত্র পর্যন্ত। গত ক্লাসের যা আলোচনা তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে 101 নম্বর সূত্রে আমরা পড়েছিলাম তার মূল কথা, মহামারী রোগে একজন রোগী দেখে ব্যাধির পূর্ণাঙ্গ চিত্র সম্পর্কে জ্ঞান লাভ করা যায় না। 102 নম্বরে পড়েছিলাম মহামারী রোগের সমজাতীয় কতগুলো রোগীর রোগীলিপি পর্যালোচনা করে উক্ত মহামারী রোগের চরিত্রগত বৈশিষ্ট্যসমূহ জানা যায়। এবং 103 নম্বর সূত্রে পড়েছিলাম একইভাবে চিররোগ দোষ ছোড়ার চরিত্রগত লক্ষণসমূহ অনেকগুলো সমজাতীয় রোগের পর্যবেক্ষণ থেকে আবিষ্কার করা যায়। পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো যে আমরা রোগীলিপিটা পড়লাম এটার সংক্ষিপ্ত রূপ।
আচ্ছা, কার ভিডিও অন করা আছে ভিডিওটা প্লিজ অফ করে দেবেন। 104 নম্বর সূত্রে বলা হয়েছে, যখন লক্ষণসমূহটি যা ব্যাধির প্রকৃত অবস্থা বিশিষ্টভাবে চিহ্নিত এবং স্বাতন্ত্র্য মণ্ডিত করে, অন্যথা অন্যভাবে বলা যায়, যখন রোগ চিত্রটি এর প্রকার যাই হোক একবার নির্ভুলভাবে অনুমিত হয়, তখন কোন চিকিৎসা কার্যক্রমের সর্বাধিক কঠিন অংশ সুসম্পন্ন হয়। তখন কঠিন চিকিৎসা কার্যক্রমের সর্বাধিক কঠিন অংশ সুসম্পন্ন হয়। রোগের চিত্রটি তার চিকিৎসা চিররোগ হয়, তাহলে চিকিৎসায় পথ দেখানোর জন্য সর্বদা সে এর সকল অংশে অনুসন্ধান করবে এবং চরিত্রগত লক্ষণ বুঝতে পারবে। এগুলোকে অর্থাৎ স্বয়ংটা ব্যাধি মোকাবেলা করার লক্ষ্যে। খুব সদৃশ কৃত্রিম রোগ উৎপাদন বৈজ্ঞানিক চিকিৎসা প্রতিকূলভাবে অনুসন্ধানীয় ঔষধীয় শক্তি আকারে বিবেচিত হয়। যেসব ঔষধের লক্ষণীকে যেসব ঔষধের বিশুদ্ধ ক্রিয়াফল নির্মিত হয়েছে এবং চিকিৎসা চলাকালে ঔষধের কি ফল হয়েছে এবং রোগীর স্বাস্থ্যাবস্থায় কি পরিবর্তন সংঘটিত হয়েছে তা যখন সে নিশ্চিত করতে চায়, তখন রোগীর এই নতুন পরীক্ষা তার জন্য ওইসব লক্ষণ মুছে ফেলা যা প্রশমিত হয়েছে চিহ্নিত করতে হবে যা এখনো অবশিষ্ট আছে এবং তালিকায় যোগ করতে হবে যদি কোনো নতুন লক্ষণ বাধা হিসাবে উপস্থিত হয়ে থাকে। পাদটিকাটি আমরা পাঠ করে নিই। পাদটিকা নাম্বার 90। 90 নম্বর পাদটিকায় বলা হয়েছে যে এই পাদটিকায় হ্যানিম্যান তদানীন্তন অ্যালোপ্যাথিক চিকিৎসকদের ব্যবস্থাপত্র সম্পর্কে সমালোচনা করেছেন। তারা প্রত্যেক রোগী খুব দ্রুত দেখেন এবং ব্যবস্থাপত্র লিখেন। রোগীর মুখে দু চারটি কথা শুনেন, তার নাড়ি জিহ্বা দেখেন এবং একটি ব্যবস্থাপত্র লিখে তার দায়িত্ব শেষ করান। চিকিৎসকের রোগী সম্পর্কে কোনো কথা মনে থাকে না, অথচ অন্য যে কোনো পেশার চেয়ে চিকিৎসা পেশায় বেশি দায়িত্বশীলতা, বেশি চিন্তা ও বেশি বিবেক বুদ্ধি আবশ্যক হয়, তা তারা বোঝে না। তথাপি তাদের কাছে রোগী যায়, কারণ হয়তো ভালো কাউকে পায় না, অথবা তাদের কাছে যাওয়া এবং একসাথে অনেকগুলো ওষুধ সেবন করা একটি ফ্যাশনে পরিণত হয়েছে। এটা হ্যানিম্যানের সময় থেকেই প্রচলিত। ওই পাতাটিকাতে আমরা যা বুঝতে পারলাম। আচ্ছা, এই 104 নম্বর সূত্রের ব্যাখ্যায় বলা হয়েছে যে যখন কোন রোগীর একটি পূর্ণাঙ্গ রোগীলিপি লেখা হয় তখন চিকিৎসকের কর্তব্য কাজের কঠিনতম অংশ সম্পন্ন হয়। পূর্ণাঙ্গ রোগীলিপির বিশেষ কতগুলো বৈশিষ্ট্য থাকে। প্রথমত, একটি আদর্শ রোগীলিপিতে লক্ষণ সমষ্টি থাকতে হবে। রোগীলিপিতে রোগীর অসংখ্য লক্ষণের সমাবেশকে লক্ষণ সমষ্টি মনে করা যায় না। লক্ষণ সমষ্টিতে সাকল্য রোগচিত্র অন্তর্ভুক্ত না হলে তাকে লক্ষণ সমষ্টি বলা যায় না। সদৃশ চিকিৎসা বিধানে লক্ষণ সমষ্টির তাৎপর্যগত অর্থ ব্যাধির একক এবং স্বতন্ত্র সত্তার বহিঃপ্রকাশ। ব্যাধির স্বতন্ত্র সত্তার বহিঃপ্রকাশ ঘটে রোগ ও রোগীর মাধ্যমে। কোন ব্যক্তি কোন রোগে আক্রান্ত হলে তার মানসিক স্বভাব দ্বারা রোগটি বিশেষিত হয়। তাই ব্যক্তি রোগীর স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে ব্যাধি স্বতন্ত্র রূপ লাভ করে। এটি প্রাকৃতিক সত্য। ব্যাধির স্বতন্ত্রকরণ ছাড়া কখনো সদৃশ সূত্র করতে না পারে, তাহলে রোগীলিপি যদি ব্যাধিকে স্বতন্ত্র করতে না পারে তাহলে তাকে আদর্শ রোগীলিপি বলা যায় না এবং তা থেকে চিকিৎসক কোনো সুফল পাবেন না।
অতএব রোগীকে স্বতন্ত্র করতে সক্ষম এমন একটি আদর্শ রোগীলিপি প্রস্তুত হলেই কেবল চিকিৎসকের কর্তব্য কাজের কঠিনতম অংশ সম্পন্ন হয়। গোটা রোগীলিপি থেকে এসব বিশেষত্ব জ্ঞাপক লক্ষণ চিকিৎসক নিজে তার বুদ্ধি ও মেধা দিয়ে নির্বাচন করবেন। সেক্ষেত্রে অর্গানন অফ মেডিসিন একমাত্র সহায়ক পুস্তক, কারণ হোমিওপ্যাথিক অর্গাননে হ্যানিম্যান এসব বিষয়ে আবশ্যকীয় নির্দেশনা দিয়েছেন। এখানে সংক্ষেপে শুধু এটুকু বলা যায় যে সকল রোগী এখানে সংক্ষেপে শুধু এটুকু বলা যায় যে সকল রোগীর মানসিক ও দৈহিক ব্যক্তিগত অস্বাভাবিক বৈশিষ্ট্য, পছন্দ অপছন্দ এবং রোগের কারণ, অসাধারণ অদ্ভুত ও বিরল লক্ষণগুলো বিশেষত্ব জ্ঞাপক লক্ষণ এবং সদৃশ ঔষধ নির্বাচনের জন্য এসব লক্ষণের উপরই কেবল নির্ভর করতে হয়। তাই এসব বিষয় সম্বলিত একটি আদর্শ রোগীলিপি চিকিৎসকের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি সহায়ক হয় এবং চিকিৎসক তার গোটা চিকিৎসা কর্মকাণ্ড যথার্থভাবে সম্পাদন করতে এর উপর নির্ভর করতে পারেন। তিনি উক্ত রোগীলিপির বিশেষত্ব জ্ঞাপক লক্ষণের সমন্বয়ে সৃষ্ট লক্ষণ সমষ্টির সদৃশ লক্ষণ সুস্থ দেহে উৎপাদন করতে সক্ষম এমন একটি ঔষধ উক্ত রোগীর জন্য সহজে নির্বাচন করতে পারেন। রোগীকে ঔষধ দেওয়ার পর ঔষধের কি ক্রিয়া প্রতিক্রিয়া হয় তা তিনি বোঝার জন্য পুনরায় উক্ত রোগীলিপি অধ্যয়ন করতে পারেন। রোগীলিপি পুনর্মূল্যায়ন করে নতুন ভাবে সিদ্ধান্ত নিতে পারেন। সদৃশ চিকিৎসা বিধান সম্পূর্ণ নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত একটি চিকিৎসা বিজ্ঞান। এখানে ভাবাবেগের কোনো স্থান নেই। এটি সুশৃঙ্খল স্বতঃসিদ্ধ একটি পদ্ধতি। ফ্রান্সিস বেকন বলেছেন, পদ্ধতি একটি আলোকবর্তিকা যা অন্ধকারে পথিককে পথ দেখায়। ফান্ডামেন্টাল অফ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, পেজ 119। সদৃশ চিকিৎসা বিধান যেহেতু একটি পদ্ধতি, তাই সদৃশ চিকিৎসা বিধান সম্মত একটি আদর্শ রোগীলিপি নিঃসন্দেহে চিকিৎসককে আলোকবর্তিকার মতোই পথ দেখায়। চিকিৎসকের প্রথম রোগীলিপি যদি সঠিক হয় তাহলে তিনি পরবর্তী সবগুলো কাজ সঠিকভাবে করতে পারেন। তিনি দ্বিতীয়বার উক্ত রোগী পরিদর্শনকালে উপসংকৃত লক্ষণগুলো তালিকা থেকে কেটে দিবেন এবং যে লক্ষণগুলো অপরিবর্তিত আছে তা চিহ্নিত করবেন এবং নতুন কোনো লক্ষণ রোগীতে উদ্ভব হয়ে থাকলে তা উক্ত রোগীলিপির অন্তর্ভুক্ত করবেন এবং তারপর যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। এভাবে তিনি আদর্শ ব্যবহার রোগীর কল্যাণ সাধন করতে পারেন। অর্গানন অফ মেডিসিন বইটি থেকে সন্দেহাতীতভাবে বুঝেছি যে হোমিওপ্যাথি সম্পূর্ণরূপে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতির বিপরীত একটি চিকিৎসা পদ্ধতি। অর্গানন অফ মেডিসিন বইটি থেকে সন্দেহাতীতভাবে বুঝেছি যে হোমিওপ্যাথি সম্পূর্ণরূপে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতির বিপরীত একটি চিকিৎসা পদ্ধতি, ঠিক দিন এবং রাতের মতো বিপরীত। রোগের সংজ্ঞাও দুইটি প্যাথিতেই আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে, ঠিক বিপরীত ভাবেই। তাই অ্যালোপ্যাথিক রোগী পর্যবেক্ষণ এবং হোমিওপ্যাথিক রোগী পর্যবেক্ষণ একই রীতিতে হতে পারে না। যারা অ্যালোপ্যাথিক ধ্যান ধারণায় বিশ্বাসী এবং অ্যালোপ্যাথিক প্রণালীতে চিন্তা করতে অভ্যস্ত, তারা তাদের সংস্কার থেকে মুক্ত হতে না পারলে কখনো হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য রোগী পর্যবেক্ষণ করতে পারবেন না।
হোমিওপ্যাথিতে রোগী পর্যবেক্ষণ একটি কঠিন কাজ। এই কাজটি একটু সহজ করার জন্য মহাত্মা হ্যানিম্যানের লেজার রাইটিং পদ্ধতির কিছু পরামর্শ উপস্থাপন করা হচ্ছে। দি মেডিসিন অফ এক্সপেরিয়েন্স নামক প্রবন্ধে তিনি বলেছেন যে রোগচিত্র রোগচিত্র অঙ্কনের উদ্দেশ্যে হোমিওপ্যাথিক চিকিৎসকের খুব সরল পদ্ধতিতে অগ্রসর হওয়া আবশ্যক। এই কাজে তার সবচেয়ে বেশি যা দরকার তা হলো পর্যবেক্ষণে সতর্কতা এবং লেখায় বিশ্বস্ততার সাথে কর্তব্য পালন। তার উচিত সব ধরনের অনুমান, প্রশ্নকর্তা যে উত্তর চান তার ইঙ্গিত যে প্রশ্নে থাকে সেইরূপ প্রশ্ন এবং পরামর্শ এড়িয়ে চলা, অর্থাৎ ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যাবে না। রোগী তার রোগ যন্ত্রণার ইতিহাস বর্ণনা করে। রোগী তার রোগ যন্ত্রণার ইতিহাস বলে, তার সঙ্গীগণ তার মধ্যে যা কিছু দেখে তা বর্ণনা করবে, চিকিৎসক দেখবেন, শুনবেন, অনুভব করবেন ইত্যাদি। রোগীর সম্বন্ধে যা কিছু পরিবর্তিত অথবা অস্বাভাবিক বৈশিষ্ট্য আছে এবং এর ক্রমানুসারে প্রত্যেকটি বিবরণ লিখবেন, যাতে তিনি রোগের নির্ভুল চিত্র গঠন করতে পারেন। প্রধান লক্ষণ ওইগুলো যা সর্বাধিক অপরিবর্তনীয়, সর্বাধিক আকর্ষণীয় এবং রোগীর কাছে সর্বাধিক পীড়াদায়ক। চিকিৎসক ওই লক্ষণগুলোকে রোগের অসাধারণ, সর্বাধিক বিরল লক্ষণগুলো চরিত্রগত স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্যপূর্ণ উপাদান পরিবেশন করে। চিকিৎসক রোগী এবং তার সঙ্গীদেরকে বিনা হস্তক্ষেপে সব বলতে দিবেন, তাদের যা বলার আছে, এবং তিনি মনোযোগের সাথে সব লিখবেন। তারপর তিনি পুনরায় অনুসন্ধান করবেন যা ছিল এবং এখন পর্যন্ত লক্ষণসমূহের যা স্থায়ী, প্রায়ই সংঘটিত হয়, শক্তিশালী এবং সর্বাধিক যন্ত্রণাদায়ক। তিনি রোগীকে পুনরায় তার যথাযথ অনুভূতি সমূহ, লক্ষণসমূহের যথাযথ গতিবিধি, তার যন্ত্রণার যথাযথ স্থানসমূহ পুনরায় বর্ণনা করতে বলবেন এবং তার সঙ্গীদেরকে আহমদ নির্ভুল পরিভাষায় পরিবর্তনসমূহ যা রোগীর মধ্যে দেখতে পায় এবং তারা যা পূর্বে উল্লেখ করেছে তা পুনরায় বর্ণনা করতে। লিখেছে তাদের বক্তব্য যদি হিসেবে বিবেচিত হবে, যদি তাহলে গুলো রোগী অথবা তার সাথীদের কাছে উল্লেখ করতে হবে, যাতে কি বক্তব্যের মধ্যে কোনটি সত্যের নিকটবর্তী তা ব্যাখ্যা করে। কিভাবে তার পাশাপাশি স্বীকৃতি আবশ্যক, কিভাবে তা অনুদিত হবে এবং যার পরিবর্তন আবশ্যক তা পরিবর্তিত হবে। যদি রোগচিত্র পূর্ণাঙ্গ না হয়, যদি রোগচিত্র তথাপি পূর্ণাঙ্গ না হয়, যদি কোনো অঙ্গ অথবা দেহের কার্যকলাপ যার এই অঙ্গ এবং কার্যকলাপ সম্পর্কে তারা কিছু স্মরণ করতে পারে কিনা, কিন্তু তাকে প্রশ্ন করতে হবে সাধারণ পরিভাষায়, যাতে তার সংবাদদাতা তার নিজের ভাষায় বিশিষ্ট তথ্যসমূহ প্রদান করে। যখন রোগীর স্বতঃস্ফূর্ত অথবা স্বপ্রকৃত বিবরণ দ্বারা চিকিৎসক রোগের মোটামুটি পূর্ণাঙ্গ চিত্র প্রাপ্ত হন, বিশিষ্ট তথ্য অনুসন্ধান আরম্ভ করার জন্য চিকিৎসককে সম্মতি দেওয়া হলো। সর্বশেষ এই বিশিষ্ট প্রশ্নগুলো যা হোক, যাকে কিছুটা ইঙ্গিতপূর্ণ, উত্তর নির্দেশক
তাই প্রথম জবাবের তথ্যগুলো চিকিৎসক কর্তৃক পরিপূর্ণ সত্য হিসেবে গ্রহণ করা উচিত নয়, বরং একপাশে তাদের সংক্ষেপ তাদের উত্তর দানে নির্ভুল জবাব দেওয়ার জন্য এবং বাড়তি কথা না বলার জন্য, কিন্তু রোগের যথার্থ অবস্থা বলার জন্য। কিন্তু বুদ্ধিমান রোগীরা প্রায়ই চিকিৎসককে এইরূপ বিশিষ্ট অনুসন্ধানের ঝামেলা থেকে রেহাই দেয় এবং তার রোগের ইতিহাস বর্ণনায় স্বভাবতই স্বেচ্ছায় এই অবস্থাটি উল্লেখ করে। তখন তার পরিদর্শনকালে রোগীর মধ্যে লিপিড যা পর্যবেক্ষণ করেছেন তা লিখবেন এবং এই বিবরণের কোন সংস্থায় রোগীর সাথে স্বাভাবিক অথবা অস্বাভাবিক ছিল তা সাথীরা তার কাছে বল তদ্বারা চিকিৎসক লিপি সংশোধন করে নেবেন। তারপর তিনি অনুসন্ধান করবেন কি কি চিকিৎসা গ্রহণ করা হয়েছে, কোন ধরনের চিকিৎসা পদ্ধতি কাজে লাগানো হয়েছে এবং কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিশেষভাবে ওষুধ সেবনের
করতে পারে না, রোগীটা ক্রমশ যথার্থ ওষুধ যদি হয় তাহলে ক্রমশ আরোগ্যের দিকে যাবে, এক বিন্দু আর রোগীর কষ্ট বেশি হবে না। আর এই পঞ্চশস্ত্রমিক পদ্ধতি ব্যবহারে অনেক সুবিধা রয়েছে, কিন্তু ওষুধ প্রিজার্ভ করাটা একটু কষ্ট, এই আর কি। আচ্ছা যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো যখন অ্যাক্টিভেশন হয় দুই রকম, একটা ওষুধ সেবনের পর রোগী যদি বেশি সংবেদনশীল হয় সেই ক্ষেত্রে অ্যাক্টিভেশন হয়, অথবা চিকিৎসার শেষে যখন আরোগ্যটা প্রায় সমাপ্ত হয়, যেটা সম্পর্কে আমরা 260 200 উপরে 250 60 70 এইরকম সূত্র থেকে পাবো যে হোমিওপ্যাথিক অ্যাক্টিভেশন অর্থাৎ ওষুধ জনিত লক্ষণ কখন উৎপন্ন হয়, রোগী অসুস্থ থেকে যথার্থ ওষুধ হয়ে আরোগ্যের দিকে যাচ্ছে, আরোগ্য গিয়ে রোগী ভালো অনুভব করতেছিল কিন্তু তারপরে রোগী বলবে যে ডাক্তার সাহেব আমি তো ভালো হয়ে গেছিলাম কিন্তু আবার এইটা দেখা দিচ্ছে, তখন ওষুধ সেবন বন্ধ করে দিয়ে বা প্লাসিবো দিয়ে অপেক্ষা করতে হবে। সেটা যদি মূল রোগের বৃদ্ধি ওষুধ জনিত বৃদ্ধি থাকে তাহলে ওই ওষুধ কর্তৃক উৎপন্ন যে লক্ষণগুলো সেটার জন্য আর আলাদা কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই, সেটা আপনিতেই দেহ থেকে দূর হয়ে যাবে। আর যদি মূল রোগের বৃদ্ধি থাকে তাহলে সেটা দেহে কয়েকদিন বহমান থাকবে, সেই জন্য ওই পূর্বের যে যথার্থ লক্ষণ সাদৃশ্যে যে ওষুধটা দেওয়া হয়েছিল সেই ওষুধটা দিলেই আস্তে আস্তে আরোগ্যের দিকে যাবে। এবং অবশ্যই হ্যানিম্যান অবরণে বলেছেন পাদটিকাতে 246 নম্বর সূত্রে পাদটিকায় যে 50 একটা পটেন্সি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারে, তারপরে নেক্সট পটেন্সি, অবশ্যই শক্তি পরিবর্তন ঝাঁকির মাধ্যমে, এবং রোগীরা যে সেবন করবে সেটাও ঝাঁকির মাধ্যমে। অনেক সময় দেখা যায় যে রোগীরা বলে ডাক্তার সাহেব আমাকে 2 বোতল ওষুধ দিন, আমি বাসায় থেকে আবার বিজনেস করে ওখানেও থাকতে হয়, এই জন্য 2টা শিশিতে ওষুধ দিই। এক্ষেত্রে সমস্যা হচ্ছে প্রথম যে শিশিতে ওষুধ দিলাম সেটা শিশি দিয়ে 8টা 10টা ঝাঁকি দিয়ে দিলাম, রোগী এটা ঝাঁকি দিয়ে সেবন করলো, কিন্তু পরে শিশিতে রোগী ঝাঁকি দিয়ে সেবন করলো না, তাহলে সেই পরের যে ওষুধের মাত্রাটা রোগীরা গ্রহণ করলো সেটা জীবনী সত্যি অ্যাকসেপ্ট করবে না, সেক্ষেত্রে আরো কটা বিলম্বিত হবে। কিন্তু রোগীকে যদি বলা হয় যে আপনি সমস্যা হচ্ছে যে আগে না রোগীরা গ্রহণ করবে না, সেক্ষেত্রে আরো কটা বলা হয় যে আপনাকে যে ওষুধটা দিয়েছে এটা নিয়ে যাবেন, যেখানে যাবে এটা নিয়ে আপনি এরকম বললেন যে এইভাবে ওষুধের সাথে তো পুলিশের সাথে থাকলে ওষুধ বলতে পারে। স্যার একটা প্রশ্ন ছিল, আমরা যখন ঠিক ওষুধ সিলেকশন করি তারপর রোগীকে 50 শক্তিতে দিতে থাকি, তো রোগীকে প্রথমে তো 0-1 দিয়ে শুরু করি, কিন্তু রোগীর হয়তো অসুস্থতার স্তর 0-8, হ্যাঁ, তো প্রথম যে শক্তিতে দেই তখন রোগীর তো প্রথম 2-3-4 হয়তো রোগীর কাজ করবে না, কিন্তু রোগীকে আমি তখন 8 পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কি করবো বা কিভাবে বুঝবো যে আমার ওষুধটা ঠিকই আছে কিন্তু আমার শক্তিটা কম, মানে এই জিনিসটা ক্ষেত্রে রোগী কি বলে আমাদেরকে, এটা একটু। আচ্ছা, হ্যানিম্যান যে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন সকল তরুণ এবং পুরাতন রোগী অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজের নিম্ন শক্তি থেকে, অর্থাৎ সর্বশেষ যে আবিষ্কার করেছেন 50 পদ্ধতির ওষুধ, সেই পদ্ধতির ওষুধ নিম্ন শক্তি থেকে শুরু করতে বলেছেন, অর্থাৎ 1 বা 2 থেকে শুরু করতে দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু শততমিকের ক্ষেত্রে একটু সমস্যা হয়, শততমিকে যদি অ্যাকিউট কেস হয় তাহলে নিম্ন শক্তি থেকে শুরু করতে হবে, আর যদি ক্রনিক কেস হয় তাহলে উচ্চ শক্তি থেকে। আর নোসট মেডিসিনের ক্ষেত্রে কখনোই 30 শক্তিতে ব্যবহার করা উচিত নয়, নোসট মেডিসিন গুলো পয়জনাস ক্রিয়া করতে পারে, এই জন্য এত নিম্ন শক্তিতে 30-6 এগুলাতে দিলে রোগীর ভীষণ ক্ষতি হবে, এগুলা মিনিমাম 200 দেওয়াও ঠিক না, যদি 1M থেকে দেওয়া হয় তাহলে নিরাপদ, 1M 10M এগুলা দিলে নিরাপদ। আর যে জীবনী শক্তির স্তরের সাথে সেটা যদি 50 সহস্রতমিক হয় তাহলে M2 বা M1 এগুলা অবশ্যই খাপ খেয়ে যাবে জীবনী শক্তির সংবেদনশীলতা এবং রোগের সংবেদনশীলতা, রোগের গভীরতা, তাহলে ক্রমশ শক্তি পরিবর্তন দিতে হবে। যদি অ্যাগ্রিভেশন হয় তাহলে কাপিং করে দিতে হবে, রোগী যদি ওভার সেনসিটিভ হয়, খুবই সেনসিটিভ হয়ে থাকে
যেটা যদি ন্যাচারাল সেন্সিটিভ হয়। আবার যদি ওষুধ কর্তৃক সেন্সিটিভনেস বেড়ে যায়, যেমন অনেক রোগীরা পাওয়া যাবে আমাদের পূর্বপুরুষদের আগে পারদ দ্বারা চিকিৎসা করা হতো। কবিরাজরা পারদ দ্বারা রোগীদের চিকিৎসা করত। সেই পারদ সেবনজনিত যে কুফলগুলা সেগুলা বংশ পরম্পরায় চলতেই থাকে। সেই পারদের কুফলজনিত ত্রুটি দূর করার জন্য হ্যানিম্যান ক্রনিক ডিজিজে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, যেটা অ্যাসিড নাইট্রিক, সুপার সালফার, এই ওষুধগুলার কয়েকটি ডোজে সেই সেবনজনিত কুফলগুলো ধীরে ধীরে দূর হয়। এই মেডিসিন গুলো সম্পর্কে আমাদের পড়তে হবে, ক্রনিক ডিজিজটা করতে হবে। আর আমরা জানি যে মার্কুরিয়াল অর্থাৎ পারদ পৃথিবীতে সর্বোচ্চ সংবেদনশীল বস্তু। পানি, তেল, যেকোনো তরল উপাদানে যদি আমরা হাত দিই তা স্পর্শ করতে পারবো, ধরতে পারবো, কিছুটা হলে হাতের সাথে লেগে উঠে আসবে। কিন্তু পারদ এমন একটা বস্তু যেটাকে স্পর্শ করলে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু কখনোই হাতের সাথে উঠে আসবে না, এতটা সংবেদনশীল। এটা সেবনজনিত, এটা অপব্যবহারের কুফলগুলো খুবই সেন্সিটিভ হয়, খুবই মারাত্মক হয়, এটা বংশ পরম্পরায় চলতেই থাকে। স্যার তাহলে কি যে 08 গিয়ে তাকে স্পর্শ করতে পারবে যেই ওষুধটা, সেই ওষুধে 01 কি তাকে তার মধ্যে সেন্সিটিভিটি তৈরি করতে পারবে? জি, অবশ্যই পারবে। হ্যানিম্যান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক হ্যানিম্যান আমাদেরকে বলেছেন যে কোনো অ্যাকিউট কেস বা ক্রনিক কেসে নিম্ন শক্তি থেকে চিকিৎসা শুরু করতে হবে। সেক্ষেত্রে M1 বা M2 যদি আমরা রোগীতে প্রয়োগ করি, হতে পারে যে রোগীর যে রোগের গভীরতা সেটা একটু বেশি। তারপরেও যদি আমরা 50 ওষুধ উত্তম ভাবে প্রস্তুত করে ঝাঁকিতে দিয়ে বা যদি বেশি সংবেদনশীল হয় তাহলে কাপিং পদ্ধতিতে প্রয়োগ করি, তাহলে তার যে রোগের গভীরতা সেটাকে অবশ্যই স্পর্শ করতে পারবে। আচ্ছা, জি, ধন্যবাদ। আর এটা এই জীবনী শক্তির যে স্তর সেটা জানার জন্য আমাদের লেভেল অফ হেলথ, জর্জ পিকুলকাসের লেভেল অফ হেলথ, এটা আমাদেরকে পড়া উচিত। এই বইয়ের মধ্যে বিস্তারিত ভাবে বোঝানো হয়েছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই ব্যাপারে একটা কথা বলি, অনেক সময় দেখা যায় একটা নির্বাচিত ওষুধ 30 শক্তিতে দিলাম, কিন্তু 30 শক্তিতে তার তো ভালো কাজ করলো না, 200 শক্তির এক ডোজ দেওয়ার সাথে সাথেই তার দেখা গেল কাজ হলো। এইটা আর 50 সহস্রতমিকের মানে আলাদা বিষয়টা কি? এটা যদি একটু আলোচনা করতেন। আচ্ছা আচ্ছা, মূলত ডাক্তার কেন্টের যে ফিলোসফিতে 12টা পর্যবেক্ষণের কথা বলা হয়েছে, এটা শতকমিক পদ্ধতিতে পর্যবেক্ষণ। 50 শতকমিক পদ্ধতির পর্যবেক্ষণটা একটু আলাদা হবে। তো এই ক্ষেত্রে যে 30 শক্তি দিলাম কাজ হলো না বা কাজ কিছুটা করে থেমে গিয়েছে, তখন 200 শক্তি প্রয়োজন। কিন্তু দেখা যায় যে জাম্পিং শক্তিতে এই যে 30 এর পর 200, 30 এর পর 31, 32, 33, 50, 60, 70, এই যে পটেন্স গুলো এগুলো কিন্তু নেই, এগুলা জ্ঞান। তো 30 শক্তি সেবনের পর কিছুটা হলেও যথার্থ সদৃশ যদি ওষুধ হয়ে থাকে তা অথবা অ্যাকিউট কেস হয়ে থাকে, তাহলে কিছুটা না কিছুটা অবশ্যই তার পরিবর্তন আসবে। এবং এরপর যখন 200 দেওয়া হবে তখন জীবনী শক্তি ওই পর্যায়ে চলে গিয়েছে, অলরেডি চলে গিয়েছে যে জীবনী শক্তি এই মেডিসিনটার আরো উচ্চ শক্তি প্রত্যাশা করতেছে। তখন 200 দিলে চমৎকার রেজাল্ট আসবে, অথবা 200 এর পর যদি 1M পর্যায়ে চলে যায় তাহলে 1M দিলেও অবশ্যই রেজাল্ট আসবে। সেক্ষেত্রে 30 শক্তি দেওয়ার পর দেখা যাবে যে আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত ওয়েট করি, এরপর 200 দেওয়ার পর আমরা অপেক্ষা করি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম। 30 শক্তিটা ঘন ঘন প্রয়োগ করা যায়, কিন্তু 200 তো সেটা করা যাবে না। সেটা একটা নির্দিষ্ট সময়কাল আছে যে এতদিন পর্যন্ত ক্রিয়া করবে। এই শতকমিক পদ্ধতির একটা হচ্ছে একটা পটেন্সি দেওয়ার পর যতক্ষণ ক্রিয়া করে ততক্ষণ আর কোনো প্রকার ওষুধ সেবন করানো যাবে না, রোগীকে দেওয়া যাবে না। অর্থাৎ তার উচ্চ শক্তিটা দেওয়া যাবে না, তাকে তার ক্রিয়াটা সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু 50 সহস্রতমিকে এটা করতে হয় না। 50 সহস্রতমিকে আপনি ঘন ঘন ডোজ দিতে পারবেন, ওষুধ ঘন ঘন পরিবর্তন করতে পারবেন, ওষুধের রিলেশনটা দেখে এনিমিক্যাল আছে কিনা সেটা না দেখে ওষুধ ঘন ঘন পরিবর্তন করা যায়। এবং 50 সহস্রতমিকের অনেক সুবিধা আছে, যেটা কিছুদিন আগে একটি পোস্টে করেছিলাম যে চিকিৎসককে কট্টরপন্থী হওয়া যাবে না। আর যে আমি 50 শতমিক করি বলে শতমিক কোনো ওষুধই না, বা শতমিক করি বলে 50 শতমিক কোনো ওষুধই না, এটা বলা যাবে না। রোগীর আরোগ্যটা হবে যার যার জীবন শক্তির সামর্থ্য অনুসারে। এই জন্য সেদিন আমরা আলোচনা করেছিলাম যে হোমিওপ্যাথি নিউটনের তৃতীয় সূত্রের মতো হবে না, অর্থাৎ প্রতিক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
এটা হোমিওপ্যাথির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ আরো কটা হবে জীবনী শক্তির সামর্থ্য অনুসারে। যার জীবনী শক্তির সামর্থ্য যেরকম আছে সেই অনুপাতে আরোগ্য হবে, এর কমও না বেশিও না। ওষুধ বেশি পাওয়ারফুল দিলাম বলে যে আরোগ্যটা দ্রুত হবে, বা ওষুধ শততমিক দিলাম বলে আরোগ্য দ্রুত হবে, 50 শততমিক দিলাম বলে দেরিতে হবে, এরকমটি ভাবার কোনো অবকাশ নেই। ওষুধ যদি যথার্থ সদৃশ হয়ে থাকে আর জীবনী শক্তির স্তর যদি বেশ ভালো থাকে, সাসেপ্টেবিলিটি কম থাকে, তাহলে ইনশাল্লাহ দ্রুতই আরোগ্য হবে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে বিশেষ করে ওই যে 50-70 ওষুধ বানায় দেওয়ার সময় তো সাধারণত কয়েক ফোঁটা আরএস ব্যবহার করা হয়, তাই না? তো সেক্ষেত্রে আরএস যদি না দিয়ে শুধু ডিস্টিলে ওষুধটা বানায় দেওয়া হয় তো এক্ষেত্রে কোনো সমস্যা? আচ্ছা, আরএসটা দেওয়া হয় সাধারণত পচন নিবারণের জন্য। ডিস্টিল ওয়াটার যেটা খোলা বাতাসের সংস্পর্শে যদি থাকে তাহলে ভেতরে শ্যাওলা জমে যেতে পারে, পানিটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সাধারণত বেশি দিনের যদি দেওয়া হয় তাহলে আরএস মিশিয়ে দেওয়া হয়। আর যদি রোগীকে সন্তুষ্ট করার জন্য, সেটা এক ধরনের প্রতারণা, যে রোগীরা মনে করবে যে ঝাঁজ ওষুধ, এটা দেওয়াটা ঠিক না। আরএস যেটা উম যাই হোক এটা বলতেছি না, আরএস রোগীদের যে এটা দেওয়াটাও ঠিক না। আর রোগীরা যদি মনে করে যে পানি ওষুধ সেবন করতেছে, যা আমি সাধারণত যেভাবে বলি যে আপনার কি ওষুধের স্বাদ দরকার নাকি আরো সুস্থতা দরকার? দরকার, কিন্তু আপনি ওষুধ খেয়ে যান, ইনশাল্লাহ ভালো করার মালিক আল্লাহ পাক। আমার কোনো ক্ষমতা নেই, আমি আপনাকে যথার্থ সদৃশ ওষুধ দেওয়া পর্যন্ত এতটুকু করতে পারবো, কিন্তু ওষুধ মানব দেহে যাওয়ার পর আল্লাহর কাছে করতে হবে, হে আল্লাহ আমি কি আমার কাজ করবো? যখন আল্লাহ তাআলা অনুমতি দেন হ্যাঁ তুমি তোমার কাজ করো, তখনই ওষুধ কাজ করতে দেয়, নয়তোবা ওষুধের কোনো ক্ষমতা নেই। তো যাই হোক, যদি পচন নিবারণের জন্য দেওয়ার প্রয়োজন হয় তাহলে 10 ফোঁটা 5 ফোঁটা দেওয়া যেতে পারে। আর সাধারণত যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ওষুধ দেন, এর মধ্যে রোগীরা যদি শিশির বোতল মুখাটা খুলে বেশিক্ষণ খোলা না রাখে, অর্থাৎ বাতাসের সংস্পর্শে না রাখে, তাহলে ওই ওষুধটা নষ্ট হয় না সাধারণত। নষ্ট হয় কিভাবে? আহ 1 সপ্তাহের ওষুধ দিলাম বা 2 সপ্তাহের ওষুধ দিলাম, দেওয়ার পর 3য় সপ্তাহ পর্যন্ত রোগীরা সেবন করতেছে, তাহলে দেখা যায় যে শিশিটা উলট করলে ভিতরে বিজল শ্যাওলা জাতীয় এক ধরনের পদার্থ জমে, তাহলে সেটা সেবন করাটা উচিত না। এই তো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি তো আরএস দিই নাই, এমনিতে আলহামদুলিল্লাহ কাজ তো করে ভালোই আরএস ছাড়াই। জি, জি, অবশ্যই কাজ করবে ইনশাআল্লাহ। জি, আর ওষুধ তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশি আসলে দেওয়া হয় না। জি, যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি সাধারণত পুরি আকারে করে দেই, জি যেটা জি আপনি এই শিশিতে গুলে নেবেন। এইভাবে ফ্রেশ একটা শিশি দিয়ে দিই, পুরি আকারে দিয়ে দিই, ওটা পলিতে আবার প্যাক করে দিই, কারণ পুরিয়াটা এখন যে পরিবেশ সেটা স্যাঁতসেঁতে পরিবেশে জমে যাবে, শক্ত হয়ে যাবে। এই জন্য পলির ভিতরে দিলে বায়নের ভিতরে হলে সেটা আর জমবে না, সুস্থ থাকবে। তো 2 সপ্তাহ পরে যখন নেক্সট পটেন্সিটা দিয়ে দিব পুরি আকারে, পুরিয়ার মধ্যে সুগার অফ মিল্কে একটা অনুপটিকা দিয়ে পাকি করে মিক্স করে দিয়ে দিই দুধ শর্করার সাথে, তাহলে এটা 3য় সপ্তাহে গিয়ে প্রস্তুত করে নিবে, এইভাবে দিক নির্দেশনা দিয়ে দিই। ওইটা আবার 15 দিন বা 1 সপ্তাহ সেবন করলো। জি, ঠিক আছে। জি, ধন্যবাদ। জি, হ্যাঁ, প্রশ্ন ছিল স্যার। আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই। জি, শোনেন, কেউ কেউ তো ইয়ে 4 আউন্স ব্যবহার করে, কেউ 2 আউন্স ব্যবহার করে, কেউ কেউ আবার দেখি 2 গ্রাম ব্যবহার করে। তাইলে স্পিড যদি দিতে হয় 4 আউন্সটা দেবে, 2 আউন্সটা দেবে, বা 2 গ্রাম শিশির দেবে, কি আর হয়? আর 50 সবসময় কি 2 আউন্স শিশির ব্যবহার করা উচিত? না, 50 শতমিক সাধারণত 4 আউন্স শিশিতে ব্যবহার করাটা উত্তম। অনেক ডাক্তাররা আমার কাছে আসে, তারা এরকম করে। আমি তো বলছি না, এটা উচিতই না, একদম উচিত না 2 গ্রাম বা 1 গ্রাম শিশিতে দেওয়া। তারপরে তো কাজ হচ্ছে, কাজ যে হবে না তা নয়, রোগীদের ক্ষেত্রে তো কাজ হচ্ছে। সেটা একটা কথা আমি বলি এভাবে, যে ভাত তো সব চাইলেই হয়। আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের জন্য তো আপনি ওই মোটা চুলের বা কাজলা তেলের দিয়ে পোলাও রান্না করবেন? একটা রোগী তো আমার কাছে মেহমান, এবং সে মেহমান আরো মেহমান আমার কাছে ডেকে নিয়ে আসবে যা আমাকে রুজি দেবে। তা আমি সেই মেহমানকে কি উত্তম চালের পোলাও খাওয়াবো না ওই মোটা চালের পোলাও খাওয়াবো? না, অবশ্যই উত্তমটা সেভাবে চেষ্টা করব। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম স্বীকৃত রাফি চার স্যার। মানুষই আমরা ব্যবহার করবো, এটি তো মানে অর্গানন স্বীকৃত, তাহলে আমরা চার মাসই ব্যবহার করবো ইনশাআল্লাহ, সেটাই তো। আসসালামু আলাইকুম স্যার। আসল স্যার। জি বলুন। স্যার আমরা যদি রোগীর বিশ্বাসের জন্য, যেমন আমি যদি একটা সুগার 50 একটা ফিল ওকে যদি 1 গ্রামে দেই, হয়তো বা তার বিশ্বাস হবে না যে একটা ফিল আমি 4 আউন্সের বোতলে দিব। সেখানে যদি আমি কয়েকটা গোবিলস এর সাথে মিশিয়ে দিই, তাতে কি 50 ওষুধের কোনো ক্রিয়া নষ্ট হবে? কয়েকটা গ্লোবিউলস বলতে কি ওই মেডিকেটেড হ্যাঁ, গ্লোবিউলস? না না না, এমনিতেই, জাস্ট এমনিতেই। ওইখানে না, কোনো মেডিসিন থাকবে না, জাস্ট গোবিলস থাকবে। হ্যাঁ, গ্লোবিউলস আপনি মেডিকেটেড গ্লোবিউলস একটাই আনা। না স্যার, আমি তো একটাই দিব, জাস্ট অন্য মেডিসিন, যেটাতে যে গোবিলস এ মেডিসিন মেশানো হয় নাই, এমনিতে থাকে না আমাদের কাছে, ওইগুলোর সাথে ওই একটা মেডিসিনের সাথে যদি আমি ওইখান থেকে কয়েকটা দিয়ে দিই, দিয়ে যদি বলি ওইটা ওই বোতলের মধ্যে মিশিয়ে খাবেন, তাহলে কি আমার ওই ওই 50 এক ফিলের কোনো ক্রিয়া নষ্ট হবে? না না না, তা হবে না। যেটা আপনি দিলেন সেটা জাস্ট সুগার, চিনি, এটা কোনো হ্যাঁ ব্যাপার স্যার। না। আমি সাধারণত দিই যে সুগার অফ মিল্কের মধ্যে একটা পুরিয়া ডোজ পেপার নিয়ে একটা গ্লোবিউলস 10 নাম্বার অনুবটিকা একটি নির্বাচিত ওষুধের 10 নাম্বার অনুবটিকা একটি নিয়ে সেটাকে ফাঁকি করে নেই। কাগজটা ভাঁজ করে চাপ দিলে ফাঁকি হয়ে যাবে। ফাঁকি করার পর সেখানে 1 গ্রাম পরিমাণ সুগার অফ মিল্ক দুগ্ধ শর্করা দিয়ে ভালো করে মিক্স করে দুগ্ধ শর্করাটা দিয়ে দেই, যেটা পানিতে গুলে নিবে এইভাবে। তখন রোগীদেরকে আচ্ছা, দিক নির্দেশনা দিয়ে এইভাবে প্রস্তুত করবে। এখানে যদি আমি গোবিলস ইউজ করি, তাহলে কোনো সমস্যা হবে না স্যার? না না, গ্লোবিউলস ইউজ করলে কোনো সমস্যা নেই। স্যার এই জন্যই স্যার, অনেক রুগী স্যার, আমি তো আলহামদুলিল্লাহ স্যার, আমার মানে বেশিরভাগই এই ফিমেল। অনেক ক্ষেত্রে দেখি রুগীরা একটু মনে হয় যেন মন থেকে তারা স্যাটিসফাই হয় না, এই জন্য আমি এই কাজটা করার চেষ্টা করি আর কি, যে না থাক, দেখুক যে অনেকগুলো গোবিউস, এতে করে তার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে না মেডিসিন বেশি দিচ্ছে রুগী, মেডিসিন বেশি দিচ্ছে। এটা তো রোগীর আড়াল করা উচিত না, রোগীর জি জি, আপনি এটা রোগীর সাথে মেডিসিনটা তো রোগীর সামনে দেওয়ার দরকার নাই যে আমি কি মিশাচ্ছে না মিশাচ্ছে, শুধু যে আড়ালে দেই আমি, জাস্ট স্যার ওই যে 1 গ্রামের মধ্যে একটা গোবিলস না দিয়ে, ওইটা তো 50 ml একটা গোবিলস দেই, কিন্তু আমি অন্যান্য সুগার আমি অন্য গোবিলস কয়েকটা মিশিয়ে দিই আর কি ওই সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বলুন স্যার। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে আমরা যেই কোনো ওষুধ নেই না কেন, যে আল্লাহ প্রত্যক্ষ ভাবে যদি না বলেন যে তুমি ওষুধ কার্যক্রম করো, তা নাহলে সেই ওষুধের কাজ করবে না, এবং আল্লাহ যদি বলেন তাহলে আমাদের ওষুধের কাজ করবে। এই কথা দ্বারা বোঝা যায় যে আমরা পুরো আল্লাহর উপর নির্ভরশীল। আমাদের এই যে যারা করতেছি, এত চর্চা করতেছি, এটার উপর নির্ভরশীল না। কিন্তু আমাদের ইসলামের বাইরে যারা এখানে আছেন, তারা যদি মনে করেন যে এরা প্লাসিবো, শুধু আল্লাহর উপর বিশ্বাস করে শুধু পানি দেয়, তাহলে স্যার তাদের ক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? না না, এটা বলার সুযোগ নেই। এখন যদি অন্য ধর্মের লোকেরা এই করেন, এটা তাদেরই। আমরা মুসলমান হিসেবে আমরা যেটা বিশ্বাস করি, যেটা আমরা কোরআন হাদিস পড়ে জানি, জানতে পেরেছি, তো সেটা বললাম। অন্য ধর্মের লোকেরা বলতে পারেন, হ্যাঁ ওষুধ তো অবশ্যই কাজ করবে। সৃষ্টিকর্তা ওষুধকে যে বিধান দিয়েছেন, এর আগে আমরা কিন্তু পড়েছি যে সৃষ্টিকর্তা যাকে যে বিধান দিয়েছেন সেটা সে করবেই। তার কারণেই এরকম কিছু সূত্র রয়েছে যে হ্যানিম্যান নিজে বলেছেন, যে একটি উদাহরণ দিয়ে, একটি গাছ, একটি টবের মধ্যে যদি 5 ধরনের ফুল গাছ আমরা লাগাই, বপন করি, সেইখানে যদি প্রতিদিন একই সার, একই রোদ, একই পানি, একই বাতাস প্রয়োগ করা হয়, তাহলে 5টা গাছে কিন্তু 5 রকম ফুল ধরবে না। মানে একরকম ফুল 5 গাছেই ধরবে না, 5টা গাছে 5 রকম ফুলই আসবে। এর কোনো ব্যতিক্রম হবে না। অর্থাৎ যার যে গুণাগুণ, সেই গুণাগুণ সে সৃষ্টির জন্ম লগ্ন থেকেই অক্ষুণ্ণ রেখেছে, এবং পৃথিবীর ধ্বংস পর্যন্ত অক্ষুণ্ণই থাকবে। আমরা মানুষ হয়তোবা সৃষ্টিকর্তার বিধানের লঙ্ঘন করি, সৃষ্টিকর্তার বিধান মান্য করি না, কিন্তু এছাড়া যে অন্যান্য যে আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ যে বাসভূম মাকলুকাত করা হয়েছে, আমাদেরকে যে বিবেকটা দেওয়া হয়েছে, এটা কোনো অন্য কোনো প্রজাতিকে, অন্য কোনো জাতিকে, অন্য কোনো গাছপালাকে কাউকে দেওয়া হয়নি।
যে কারণে জিন এবং ইনসানের ভিতরে যাই হোক সেটা ইসলামিক লাইন, সেটা আলাদা ব্যাপার। এবং সৃষ্টিকর্তা তাকে যে গুণ দিয়ে পাঠিয়েছে সেটা সে অক্ষুণ্ণ রাখবে, সেটা সে করবে, যে কারণে ওষুধ সেবন করলে রোগ সারে, রোগ আরোগ্য হয়। এবং যে একটা বিধি ব্যবস্থা, সাদৃশ্যের মধ্যে যে অন্তর্নিহিত সেটা আমরা প্রতিনিয়ত আমাদের অভিজ্ঞতা আমাদেরকে দেখাচ্ছে। আমরা প্রতিনিয়ত এর প্রমাণ পাচ্ছি, যেটা মহাত্মা হ্যানিম্যানের পর থেকে যে কিভাবে আরোগ্যটা হয়, আরোগ্যের ল কি, এই সম্পর্কে আমাদেরকে জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন যে বইগুলা রয়েছে সেই বইগুলো আমরা অধ্যয়ন করে জানতে পারতেছি। এই ক্ষেত্রে যদি অন্য ধর্মের লোকেরা ভাইয়া বলে থাকেন যে সেটা আলাদা, তাদের ব্যাপারে আমি কোনো তর্ক করতে চাই না। আমরা মুসলমান ধর্মে সেটা আসলে আমাদের জি আমাদের এই অর্গানের আলোচনার মধ্যে আমাদের এটা মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত যে আমরা যে এত চর্চা করতেছি একক ওষুধ আমরা নির্বাচন করতেছি, আমরা এত কিছু কষ্ট করে একটা ওষুধকে আবিষ্কার করেছি, এইটা দ্বারা এইটাই হচ্ছে যে আমরা সবকিছু ক্লিনিক্যালি প্রমাণ করে আমরা ডাক্তারি করতেছি, এইটা স্ট্যান্ডটাই আমাদের প্রধান ভাবে আমাদের উপস্থান করা উচিত। আর আমাদের এই যে বন্ধুরা অনেকে প্রশ্ন করতেছেন আরএস দেবেন কিনা, তারপরে আমাদের গ্লোবাল চলতে দেবেন কিনা, এটাই একান্তই আমার মনে হয় যে আমাদের নিজেদের কনফিডেন্সের অভাব। আমাদের প্রত্যেকটা ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমাদের কনফিডেন্সের ক্ষেত্রে নিজেদের মধ্যে দুর্বলতা না তৈরি করি, এবং আমরা যা কিছু দিই না কেন সেটা আমরা যেন কাউরে না দেখাইতে হয়, আমার না বলতে হয়, নিজের মধ্যে কনফিডেন্সের অভাবের গুলোতে না বলতে হয়, এদিকে সবসময় খেয়াল করলে আমি যা দিচ্ছি আমার ভিতরে কনফিডেন্স তৈরি করলে আমাদের জন্য ভালো। এই কথাটাই সবার প্রতি আমার আগ্রহ রইল। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আর কারো কোনো কি প্রশ্ন আছে এই সূত্রগুলো সম্পর্কে? আছে স্যার। আসসালামু আলাইকুম। একজন জি আবু জাকারিয়া স্যার বলুন। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমরা কি ওই যে পানি হিসাবে কি টিউবওয়েল পানি ব্যবহার করতে পারি, আর ওই না, প্লাস্টিক না, না। নতুন বোতল উঠছে ওই বোতলগুলো কি 2 আউন্সের ব্যবহার করতে পারি কিনা এটা জানার স্যার। না, সেই জন্য সাধারণত কাঁচের বোতলটা নিরাপদ এবং ডিস্টিল ওয়াটার পরিশোধিত পানি। এটা টিউবওয়েলের পানিতে আর্সেনিক এবং অন্যান্য লবণ থাকে, আজকাল যে মাম সেটা করতে পারে। জি আবুল কালাম ভাই গুলো কি ব্যবহার করা যায় স্যার? জি, এগুলো আমরা ব্যবহার করি, আমাদের ভালো রেজাল্ট। জি বুঝলাম গতকালের ওই যে 101, 102, 103 এবং ডিস্টিল ওয়াটার পরিশোধিত পানি ব্যবহার করি মেডিসিন দেওয়ার জন্য। জি আবুল কালাম ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান বলছিলাম যে গতকাল 101, 102, 103 এর মহামারী সম্পর্কে একটু যদি বলতেন, সূত্রগুলো ক্যালকুলেট করছিলাম তো। আচ্ছা, মহামারী সম্পর্কিত গতকাল ক্লাসে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। এটার যদি ওষুধ নির্বাচন করার আলোচনা করতে হয় তাহলে অনেক বিস্তর ক্লাস প্রয়োজন, কিন্তু এখন তো 7 একচুয়ালি বেজে গিয়েছে। তো একদিন আলোচনা করবেন ভাই, এটা আমি গতকালও ক্লু দিছিলাম কিন্তু অনেক ইয়া করেছিল আর আমি ইয়া করে বলছি তাই। আচ্ছা আচ্ছা, গত ক্লাসে কিছুটা আলোচনা করা হয়েছিল। তাই ইকবাল মজিদ স্যার কিছু বলতেছিলেন, অথবা আলমগীর বলতেছিলাম জি স্যার বলছিলেন। বলছিলাম যে আমরা তো সুরার প্রাধান্য বেশি পাই যখন রোগীকে হিস্ট্রি নেই, সুরার যে লক্ষণ সমষ্টি প্রকাশ পায়। সুরা তো বলছিলেন যে যখন আমি সিমটম গুলো নেব তখন স্যার এই যে সুপ্ত সুরা বিকশিত সুরা, যখন কোনো কাস্টমার আমাদের কাছে আসেন তখন যখন তার হিস্ট্রি লিখতে যায় স্যার, তখন এই যে একটা বিষয় বলছিলেন যে মায়োমেটিক বিষয়গুলোর গুরুত্ব দিয়ে যেন আমরা লিপিটা করি। তো এটা যদি স্যার বুঝতে হয় তাহলে তো আমাকে মায়োজমটা বুঝতে হবে। মায়োজম যদি আমাকে বুঝতে হয় তাহলে আমাকে সোরা, সাইকোসিস, সিফিলিস বুঝতে হবে। আবার চূড়া যদি বুঝতে হয় যে সোরার সুপ্ত অবস্থা বুঝতে হয়, তার বিকশিত অবস্থা বুঝতে হয়। এই বিষয়টা যদি স্যার আজকে অথবা অন্য কোনো এক সময় আলোকপাত করতেন, তার আবার অন্যটা প্রত্যেকটার আবার আলাদা আলাদা বিকাশমান অবস্থা আছে, তার আবার পূর্ব লক্ষণ আছে, চলমান লক্ষণ আছে, তার আবার রোগ জীবাণুঘটিত কিছু বিষয় এখানে ঢুকে যায় মায়োজমের মধ্যে। জি স্যার। এই যে স্যার এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি স্যার চিকিৎসা ক্ষেত্রে বিস্তর জ্ঞানের প্রয়োজন। সেই ক্ষেত্রে রোগী পর্যবেক্ষণ করার সময় শুধুমাত্র আমি রোগীর ভিতর থেকে মূল জিনিসটা বের করে আনবো, এটার জন্য অনেক গভীর মনোযোগ, অনেক তীক্ষ্ণ পর্যবেক্ষণ জ্ঞান আবশ্যক। সেই জ্ঞান অর্জনের জন্য হ্যানিম্যান গ্রিক ও রোমানদের লেখা ফিলোসফি টাইপের বইগুলা বেশি বেশি পড়তে বলেছেন। অর্থাৎ গ্রিক ও রোমানদের লেখাগুলো বেশি ফিলোসফিক্যাল, আধ্যাত্মিক টাইপের।
এই বইগুলো আমাদের পর্যবেক্ষণ জ্ঞান বৃদ্ধি করবে, গণিতের জ্ঞান আমাদের পর্যবেক্ষণের জ্ঞান বৃদ্ধি করবে। অর্থাৎ গণিতের জ্ঞান এমন একটি জ্ঞান যে যে যত ফর্মুলাতেই রোগী পর্যবেক্ষণ করুক ওষুধ আসবে একটাই। আর হোমিওপ্যাথি গণিতে যেরকম অঙ্ক কষার বিভিন্ন নিয়ম রয়েছে, কিন্তু রেজাল্ট কিন্তু ওই একই আসবে। রেজাল্ট 25-এর জায়গায় 26 আসবে না, 99-এর জায়গায় 100 আসবে না, 98 আসবে না। হোমিওপ্যাথিতেও যতজন ডাক্তার একজন রোগীকে পর্যবেক্ষণের পর সঠিকভাবে যদি পর্যবেক্ষণ করে থাকে তাহলে এই একটা ওষুধই আসবে, এর কোনো ব্যতিক্রম হবে না। 2টা বা 3টা 4টা ওষুধ আসবে না, এরকম সুযোগই নেই কোনো। যাই হোক আসসালামু আলাইকুম স্যার। অনেকে যে একাধিক দেয় তার কি কারণ এটা একটু বুঝিয়ে বলেন। একাধিক যেটা অনেকে হচ্ছে একসঙ্গে একাধিক দিয়ে দেয়। হ্যাঁ, অ্যাকিউট কেজে মহাত্মা হ্যানিম্যান নিজেও ব্যবহার করেছেন যে পর্যায়ক্রমিক মেডিসিন। এক্ষেত্রে সর্বোচ্চ 2টা হতে পারে। এক্ষেত্রে ক্রনিক ডিজিজে মহাত্মা হ্যানিম্যান নিজে ব্যবহার করেছেন রাস্টক্স, ব্রায়োনিয়া, অল্টারনেট, যেটা আমাদের ম্যাথমেটিক্যাতে 2টা ওষুধ রয়েছে যেটা হ্রাস বৃদ্ধি বিবেচনা করে দেওয়া হয়। রাস্টক্সের বৃদ্ধিটা সঞ্চালনের উপশম, আহ, আর বৃদ্ধি স্থির থাকলে বৃদ্ধি, কিন্তু ব্রায়োনিয়ার স্থির থাকলে বৃদ্ধি, স্থির থাকলে উপশম, সঞ্চালনের বৃদ্ধি। এই যে 2টা মেডিসিন যখন রোগীতে নিশ্চিত ভাবে না পর্যবেক্ষণ করে আসা যায় যে এটা রোগীটা ব্রায়োনিয়ার বা রাস্টক্সের, যদি নিশ্চিত না হওয়া যায় তাহলে পর্যায়ক্রমে সাময়িক উপশম হিসেবে দেওয়া যায় অ্যাকিউট কেজে। ক্রনিক কেজে কখনোই না। ক্রনিক কেজে 2টাই পর্যায়ক্রমিক এরকম মেডিসিন দেওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু হ্যানিম্যান এটা ব্যবহার করেছেন ক্রনিক ডিজিজের মধ্যে রাস্টক্স, ব্রায়োনিয়া। এই জন্য যদি স্থির ভাবে স্যার শুধু রাস্টক্স, ব্রায়োনিয়া নাকি আরো অন্য মেডিসিন হবে? না, অন্য মেডিসিন সাধারণত কখনো এরকম প্রয়োজন হয় না। অ্যাকিউট কেজে হঠাৎ কখনো আসতে পারে, হঠাৎ, সেটা রোগীর অবস্থার উপরে ডিপেন্ড করে। অ্যাকিউট কেসগুলো বেশি ফ্যাটাল পর্যায়ে থাকে, রোগী মারাও যেতে পারে যদি যথার্থ ওষুধের সাহায্য না পায়, তাহলে রোগী মারা যেতে পারে। যে কারণে এই অ্যাকিউট কেসগুলোতে রোগীর জীবনটাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু ওই অপচিকিৎসা করে না, রোগীর ক্ষতি করে না। কিন্তু ক্রনিক কেসে কখনোই সিঙ্গেল মেডিসিনের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। প্লেসিবো দেওয়া যাবে কিন্তু সিঙ্গেল মেডিসিনের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। আর এইসব মধ্যে রাষ্ট্র শীতকাতর আর জি, ব্রায়োনিয়া ব্রায়োনিয়া হচ্ছে বরফ কাতর। রাষ্ট্রের পর অনেক সময় দেখা যায় যে ব্রায়োনিয়ার লক্ষণগুলা চলে আসে বা ব্রায়োনিয়ার লক্ষণগুলো উস্কে দেয়। সেই ক্ষেত্রে ব্রায়োনিয়াটা প্রয়োগ করলে আবার ব্রায়োনিয়ার সিমটমটা রাষ্ট্রের দিকে চলে যায়। এক্ষেত্রে পর্যায়ক্রমিক হিসেবে সাময়িক উপকার করবে, কিন্তু এটা মন্দের ভালো, এটা দেওয়াটা উচিত না। কিন্তু এটা মন্দের ভালো যখন লক্ষণ স্থির করা যায় না যে হ্যাঁ এই রোগীটা রাষ্ট্রছে অথবা এই রোগীটা ব্রায়োনিয়া। সেই ক্ষেত্রে দেখা যায় যে একদিকে পিপাসা আসছে, জ্বর আসছে, জ্বরের মধ্যে খুব প্রচন্ড পিপাসা, একসাথে অনেক পানি করতেছে, জিহ্বার মধ্যে দন্তচাপ আছে, শরীরে বেশ ব্যথা আছে, ব্যথাগুলো টিপলে উপশম, মাথা ব্যথা আছে, মাথা সামনের দিকে ঝোঁকালে বৃদ্ধি, রোগী গরমও লাগতেছে আবার পর্যায়ক্রমে শীতও করতেছে। সেই ক্ষেত্রে যদি স্থির করা না যায় যে হ্যাঁ এই রোগীটা ব্রায়োনিয়া, তাহলে বা এই রোগীটা রাষ্ট্রছে, যদি নির্দিষ্ট না করা যায় সেক্ষেত্রে অল্টারনেট সাময়িক, যেহেতু জ্বর ফ্যাটাল কেস, মারাও যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু যদি স্থির করা যায় যে না এই রোগীটা অ্যাকচুয়ালি 100% ব্রায়োনিয়া, তাহলে অবশ্যই ব্রায়োনিয়া দিতে হবে এবং সিঙ্গেল। যদি নিশ্চিত করা যায় যে রাষ্ট্রছে, তাহলে অবশ্যই রাষ্ট্রে দিতে হবে। অর্থাৎ আপনাকে নির্ণয় করতে হবে যে হ্যাঁ এই ক্ষেত্রে ডাক্তার ক্লার্কেরও এরকম একটা উক্তি রয়েছে যে যদি চিকিৎসক নিশ্চিত করতে পারেন যে হ্যাঁ এই রোগীটা এই ওষুধে, তাহলে সেই একটা ওষুধ সিঙ্গেল মেডিসিন দিতে হবে। সবসময় সিঙ্গেল মেডিসিন, ক্রনিক ক্ষেত্রে অল টাইম, আর অ্যাকিউট ক্ষেত্রে মাথা ব্যথা। আবার কোনো ক্ষেত্রে মাথা তিনটা রোগ প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনেক চিকিৎসকের দ্বিমত রয়েছে। যেমন কেটে গিয়েছে, আমি ক্যালেন্ডুলা মাদার প্রয়োগ করলাম, অ্যানিম্যাল নিচে বড় প্রকৃতির আঁচিলে নিচে পূজা মাদার দিকটা বাহ্যিকভাবে প্রয়োগ করেছেন, সেটা তারপর অনেক ক্ষেত্রে পাওয়া যায়। এরকম মন্দের ভালো হিসেবে, ভালো তো অবশ্যই সিঙ্গেল মেডিসিন, আর মন্দের ভালো হিসেবে, মন্দের ফলে সেটা হিসেবে মাদার টিংচার বা অ্যাকিউট কেজে এরকম নিশ্চিত না হতে পারলে এটা চিকিৎসকের একটা ব্যর্থতার মধ্যে যে আমি এটা সিঙ্গেল নিশ্চিত ভাবে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে পারতেছি না। সেক্ষেত্রে স্যার আমি ব্রায়োনিয়া রাষ্ট্র যেটা আলোচনা করলেন, আমি বলছি স্যার যে এক্ষেত্রে আমাদেরকে একটা নির্দেশক হিসেবে কাজ করে, সেটা হলো যে রাস্টক্সের ক্ষেত্রে পায়খানা কখনোই ব্রায়োনিয়ার মতো কষা টাইপের বা কষ্টকর টাইপের থাকবে না।
এটা একটা মানে উল্লেখযোগ্য আর কি নির্দেশক। রাস্টক্স নেবো নাকি ব্রায়ানিয়া নেবো রোগীর জন্য। তো রাস্টক্সের ক্ষেত্রে পায়খানা ব্রায়ানিয়ার মতো অবশ্যই থাকবে। এটা পাচ্ছাও করার জন্য একটু সুবিধা। এটা কতটুকু সত্যি হতে পারে স্যার কথাটা? আমি এক বইয়ে পড়ছি এরকম আর কি। আমার আসলে কোনো কোনো ক্ষেত্রে এরকম হতো, ব্রায়ানিয়া দেবো নাকি রাস্টক্স দেবো। তো এইটা পড়ার পর থেকে তো কোষ্ঠকাঠিন্যতা যে এটা কনস্টিটিউশনাল দৈহিকগত। কোষ্ঠকাঠিন্যতার ক্ষেত্রে অনেক কথা আছে যেটা এখন বিস্তারিত বলার নেই, সময়টা নেই। যাই হোক, এই সম্পর্কে আমরা কোনো কিছু না বলি, বিতর্ক না করি। সবসময় মনে রাখবেন সিঙ্গেল মেডিসিন সবচাইতে ভালো অল টাইম, সেটা অ্যাকিউট বা ক্রনিক। আর এক হচ্ছে যে মন্দের ভালো হিসেবে যেটা আমরা অপছন্দনীয় আর কি, যে ডাবল মেডিসিন দেওয়া যাবে না। যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আলমগীর কবির স্যার কিছু বলতে চেয়েছিলেন মনে হয়, এই সূত্র সম্পর্কে কোনো কথা আছে? না ভাই, যেটা বলতে চাচ্ছিলাম সেটা অবশ্য অনেক দূরে চলে আসছে। সেটা হচ্ছে আল্লাহর উপর আস্থার কথার যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের আল্লাহ রসুল বলছে। এটা হচ্ছে ডাক্তার নীলমণি ঘটকের এক কথা আছে। উনি বলছেন যে সেটা হচ্ছে সঠিক ওষুধ নির্বাচন করে সুস্থতার উপর বিশ্বাস করা উচিত। মানে মুমিন যদি সত্যিকার হয় আল্লাহর কাছে দোয়াটা কিন্তু ওইরকম মানতে হয়। আর যদি কোয়ালিটি ঘাটতি থাকে তখন কিন্তু দোয়াটা খুব বেশি ইফেক্টিভ হয় না। এরকম মানে ওষুধ নিশ্চিত করে আল্লাহ আমার দৃষ্টিতে যতটুকু সর্বাধিক সঠিক ওষুধ রোগীর জন্য নির্বাচন করা যায় সেই মেধা সেই শ্রম দিতে হবে। রোগী টাকা দিল বা না দিল সেটা বড় কথা না, ওই দিকে কখনোই মনোযোগ দেওয়া যাবে না। আমার কাছে রোগী আসলো, বড় লোক রোগী যে কথা, গরিব রোগী একদম রাস্তার গরিব, সেও একই কথা। রোগী আমার কাছে সর্বোচ্চ দামি, তো তার জন্য সর্বোচ্চটা আমাকে করতে হবে। যদি আমরা তা না করি তাহলে অবশ্যই পরকালে আমাদের জবাবদিহিতা করতে হবে। কারণ কোরআন শরীফে এসেছে প্রত্যেক ব্যাপারের দায়িত্ববান এবং তাদের দায়িত্ব সম্পর্কে পরকালে জিজ্ঞাসাবাদ করা হবে। তো চিকিৎসক হিসেবে যদি আমি আমার দায়িত্ব পালন না করি তাহলে তো অবশ্যই পরকালে, আমরা মুসলিমরা পরকালে বিশ্বাস করি, তো পরকালে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এই ভয়টা ডাক্তারদের মধ্যে, সবার মধ্যে, যারা প্রত্যেক স্থান থেকে দায়িত্ববান তাদেরকে সেই দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলেই সচেতন থাকলে আমরা খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে অগ্রসর হতে পারবো না। আমাদের বিবেকটা একবার হলেও বাধা দিবে যে না, আমি তো দায়িত্ববান, আমাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। চিকিৎসক হিসেবে আমি রোগী দেখতেছি, তো আমি যদি দায়িত্ববান না হই, দায়িত্বশীল না হই, তাহলে তো অবশ্যই আমাকে এর জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য সচেতন থাকতে হবে। জি স্যার। আমরা স্যার 83 থেকে 104 পর্যন্ত কিভাবে রোগী লিপি সংগ্রহ করতে হবে এতে অনেক বিস্তারিত ইন ডেপথ আপনি আলোচনা করেছেন। কিন্তু আমাদের এই সেশনগুলো যখন আবার পড়ানো হয় রেপার্টরি, আবার পড়ানো হয় রুব্রিক, আবার পড়ানো হয় সিঙ্গেল রুব্রিক, তো একজন যখন ক্রনিক রোগগ্রস্ত মানুষ আমাদের সামনে আসে, আবার যখন আমরা শুনি যে সিঙ্গেল রুব্রিক যদি এটাই হয় তাহলে এই ওষুধটাই যদি থার্ড গ্রেডের হয় তাহলে আমরা নিতে পারি। তো মাঝে মাঝে স্যার কনফিউজ হয়ে যায় যখন অর্গাননে আলোচনা করতে যাই এটার উত্তর কি হবে স্যার? অর্গাননে আলোচনা করতে চান, আপনার কথাটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি। স্যার আমরা যখন রোগী একটা ক্রনিক রোগী হিস্ট্রি নিলাম 83 থেকে 104 এর আলোকে, তখন তো তার শীত কাতর, গরম কাতর, তার বর্তমান অবস্থা, আগামীর আগের অবস্থা, অনেক কিছু লিখতে, ফ্যামিলি হিস্ট্রি, বংশগত। যখন আমরা রুব্রিক ভিত্তিক কিছু পড়তে যাই, পড়ানো হয় আমাদেরকে, তখন বলা হয় যে একটা সিঙ্গেল রুব্রিক খুবই গুরুত্বপূর্ণ একটা পেশেন্টের জন্য। আবার বলা হচ্ছে যে এই রুব্রিক যদি হয়ে যায়, সেটা যদি ওষুধটা যদি থার্ড গ্রেডের হয় দেওয়া যেতে পারে। যখন ক্রনিক রোগের আমরা কনসিডার করতে যাব, তখন এই যে সিঙ্গেল রুব্রিকটার বিষয়টা স্যার মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই। স্যার গতকাল এই সম্পর্কে আলোচনা হয়েছিল, যদি ওই সিঙ্গেল যে লক্ষণটা, সেই লক্ষণটা যদি টোটালিটি কভার করে, অর্থাৎ প্রত্যেকটা লক্ষণের কেন্দ্রবিন্দু হয়, তাহলে সেই লক্ষণকে ডিপেন্ড করে আপনি ওষুধ দেন, ইনশাআল্লাহ ওষুধে কাজ করবেই মাস্ট। যদি লক্ষণের কেন্দ্রবিন্দু হয়, তো এটা আমরা 153 নম্বর সূত্রে এবং এর ব্যাখ্যায় পড়লে জানতে পারবো যে লক্ষণের কেন্দ্রবিন্দু। রাসেল স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার।
আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার। জি স্যার বলুন। জি আলহামদুলিল্লাহ স্যার। বেবির বয়স 6 বছর, আলহামদুলিল্লাহ। তো ওর ওই যে কাশি, সারা বছর ঠান্ডা কাশি লাগে থাকে, নাক দিয়ে পানি পড়ে জড়ায়া, এক নাক বন্ধ থাকে, এক নাক ওই হয়। ইদানিং স্যার বেশি হচ্ছে। কিছু কিছু ওষুধ খাইছে পিছনে, কম ছিল কাশিটা। নাক আর ওই যে গলা বন্ধ বের হয়, বন্ধ হয়নি। ইদানিং এটা বেশি দেখা যাচ্ছে। তো আমি স্যার ড্রোসেরা, রুমেক্স আর জাস্টিসে নির্ধারণ করছিলাম। তো স্যার এর মধ্যে থেকে আবার 3টা থেকে বাছাই করে একটা ওষুধ নির্ধারণ করছি, সেটা হলো স্যার রিউমেক্স। তো স্যার রিউমেক্স তো দিচ্ছি, খাচ্ছি ডাইরেক্ট লোকালটা পাইছি, কিন্তু আমি তো চেম্বার দিইনি স্যার, লোকালটা পাইছি, জার্মানিটা পাইনি। 38 দিচ্ছি। ওটা কি ডাইরেক্ট খাওয়াবো? না স্যার, অবশ্যই পানির সাথে মিক্স করে শুকনো করে খাওয়াবেন। ওটা বড়িতে তৈরি করে নেবেন, 20 নাম্বার বা 10 নাম্বার বড়িতে তৈরি করে সেখান থেকে একটা পিল ডিস্টিল ওয়াটারে মিশিয়ে তারপর দিবেন। ডাইরেক্ট খাওয়ানোটা স্থূল মাত্রা হয়ে যায়, এভাবে খেলে সমস্যা পরবর্তীতে। আর দেশি ওষুধ বলে যে কাজ করবে কিন্তু এরকম কোনো সন্দেহের অবকাশ নেই। ওষুধ সর্দি হলে কাজ করবেই করবে, সেটা দেশি হোক, জার্মানি হোক, পাকিস্তানি, যে দেশেই হোক। হয়তো বা এমন হতে পারে যে 30 শক্তিতে যে যদি সাপোজ ঝাঁকি দেওয়ার কথা 500, সেখানে ঝাঁকি বাংলাদেশে হলে 400 হতে পারে বা 450 হতে পারে, এই কম বেশি হতে পারে। কিন্তু বা জার্মানি হলে একদম যে ভালো এরকম হতে পারে, অথবা ঝাঁকি একটু কম বেশি হতে পারে, বা বাংলাদেশি বলে একটু আমাদের সন্দেহ থাকতে পারে আসলে আদৌ কি আছে কিনা। বেলেডোনার মধ্যে যে ওষুধের উপাদান দিয়ে বেলেডোনা তৈরি করা হয়েছে জার্মানিতে, বাংলাদেশেও তাই, পাকিস্তানেও তাই, ইন্ডিয়াতেও তাই। ওই একই উপাদান থেকে ওই ওষুধটাই তৈরি করা হয়েছে প্রত্যেক দেশে। কিন্তু ঝাঁকির ক্ষেত্রে দুই কিছু কম বা বেশি হতে পারে। এই ক্ষেত্রে আমাদের দেশি আচ্ছা ওষুধটা কাজ করবে না এরকম কোনো সন্দেহ নেই, কাজ অবশ্যই করবে। আচ্ছা, তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে তাহলে আমরা স্বাদ। ডিস্টিলে অথবা গ্লোবিসে দিব, তাই না? রাখি দিয়া। জি স্যার, অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। মেডিকেটেড করে আরেকটা বিষয়, ওর নাক যেহেতু পানি ধরায় পড়ে, প্লাস এক নাক বন্ধ থাকে, এক নাক খোলা থাকে। জি স্যার, যেহেতু এক নাক খোলা থাকে, এক নাক বন্ধ থাকে, এই জন্য নির্ণয় করি সুজা। সুজাকে স্যার 1x বানাইতে চাইছিলাম, কিন্তু স্যার পাইনি, আইটেম নাই। হ্যাঁ, এখন আমি কি ডিস্টিলে কিভাবে বানাবো স্যার? হাফ ড্রাম নিয়ে আসি। আচ্ছা, ডিস্টিলে তো না, ডিস্টিলে এটা অনেক না করাটাই ভালো। ডিস্টিলে করার কোনো বিধান নেই, এটা ক্ষেত্রে অবশ্যই স্পিডে করতে হবে। মানে বাহ্যিক ব্যবহার করতে চাইছি স্যার। বাহ্যিক ব্যবহার মাথার টিংচার। স্যার আমি চাইছিলাম কি বাহ্যিক ব্যবহার করার জন্য, যেহেতু ওর নাক বন্ধ থাকে, নাক দিয়ে পানি, না না জি মাথা টিনচার, নাক দিয়ে যদি পানি পড়ে নাক বন্ধ থাকে, এজন্য না, বাহ্যিক ব্যবহার না করাটাই উত্তম। আপনি একটা ওষুধ সেবন করান, আভ্যন্তরীণ ওষুধ সেবন করান, তারপর পর্যবেক্ষণ করুন। আসলে এই লক্ষণটাও যদি যথার্থ সদৃশ ওষুধ হয়ে থাকে তাহলে এই লক্ষণটাও দূর হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? নয়তো 8টা বেজে গিয়েছে। স্যার কি 1x বানাই ইউজ করা যাবে না বাহ্যিক? না স্যার, বাহ্যিকভাবে ব্যবহার না করাটাই উত্তম। অর্থাৎ থুজা মাদার টিংচার শুধুমাত্র আঁচিলে বাহ্যিকভাবে প্রয়োগেই সাময়িক উপশম হয়। বড় প্রকৃতির আঁচিলে, সেটা ছোট আঁচিলে নয়। ছোট আঁচিলে আভ্যন্তরীণ ওষুধ সেবনে যথার্থ লক্ষণ সাদৃশ্যে। আর আপনার বা বেবির জন্য যদি যথার্থ ওষুধ সিলেক্টেড হয়ে থাকে লক্ষণ সাদৃশ্যে, তাহলে ওই ওষুধেই এই যে নাক পর্যায়ক্রমে বন্ধ থাকে, এটা কিন্তু স্যার লেখকেনে নামেও আছে। একটা নাক খোলা, একটা নাক বন্ধ, এক পাশ আক্রান্ত আরেক পাশ স্বাভাবিক। আবার পূর্বের পাশ যখন আসলো আগের পাশ আক্রান্ত নাই, এরকম আর কি পর্যায়ক্রমে। তারপর পর্যায়ক্রমে নাক বন্ধের অনেকগুলো ওষুধ রেপার্টরি করতে পাওয়া যাবে। এক্ষেত্রে মাদার টিংচার প্রয়োগের কোনো আবশ্যকতা নেই। আপনার যথার্থ নাক দিয়ে তো স্যার জোড়া পানি, নাক দিয়ে তো জোড়ায় পানি পড়ে। হ্যাঁ, এটা একটু টেস্ট তো বোঝা নাক তো দিয়ে যেহেতু জোড়ায় পানি পড়ে, হ্যাঁ, বড় জি স্যার। কি লেখেন দেওয়া যাবে? না না, এক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। লেখেন না, মশা বান্ধে কামান দেখা কেন? আপনার বেবির পরবর্তীতে অন্য ডিভাইসিং মেডিসিন লাগতে পারে। বর্তমান যে অবস্থাটা সেটা একটা অ্যাকিউটনেস। এই অ্যাকিউটনেস আপনি হালকা মেডিসিন দিয়েই, এই যে ড্রসেরা বা ব্রায়োনিয়া বা বেলেডোনা, রাস্টক্স এই ধরনের, বা নাক্সভ্যাম এই ধরনের মেডিসিন গুলো দিয়েই আপনার অ্যাকিউটনেস দূর হবে। তারপরে আপনার নাকে, মেয়ের নাকে যদি পলিপ থাকে, পলিপাস থাকে, তাহলে তাকে মায়োপেটিক ট্রিটমেন্ট দিতে হবে। অর্থাৎ কোনো সিচুয়েশনাল ট্রিটমেন্ট দিলেই ইনশাআল্লাহ মায়োজম সহ আরোগ্য লাভ করবে। এই তো।
আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব রোগীলিপি কিভাবে লিখতে হয়, এটি পূর্ণাঙ্গ রোগীলিপি এই 83 থেকে 104 পর্যন্ত সূত্রের আলোকে। ইনশাল্লাহ সবাই উপস্থিত হবেন। তো এখন শেষ করতে যাচ্ছি। আচ্ছা স্যার ধন্যবাদ সবাই। আব্দুল হান্নান স্যার কিছু বলবেন? স্যার ওইটাই যে অর্থাৎ টিচারের কথা বলছেন, অনেক কথা বলছেন, এগুলো কোনো বাহ্যিক ভাবে কোনো ব্যবহারের কোনো সুযোগ নেই। আমরা সবসময় আভ্যন্তরীণ ভাবে রোগীকে খাওয়াবো। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। জি বলুন। ওনার উচিত হবে ভালো একটা ডাক্তার দেখাবে। উনি যেভাবে ওষুধ সিলেকশন করছে মনে হয় না ঠিক আছে ওষুধ সিলেকশন ওনার ল্যাবের জন্য। ঠিক ঠিক ভালো ডাক্তার দেখান। আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে চিকিৎসা করতে গিয়ে অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয় যে একদিন 2 দিন ওষুধ দিলাম, একদিন 2 দিন বা 3 দিন আমরা অপেক্ষা করতে পারি না। এটা আমরা পড়েছিলাম চিকিৎসকের 3টা ভুলের মধ্যে এটা একটা। ঔষধ যথার্থ নির্বাচিত হয়ে থাকলেও যদি একদিনে আরোগ্য না হয় তখন আমরা হতাশ হয়ে পড়ি যে আরোগ্য হচ্ছে না কেন। ওষুধকে তো তার সময় মতো কাজ করতে দিতে হবে। ওষুধ তো ক্রিয়া প্রকাশের জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে। এই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি আমরা দ্রুত ওষুধ পরিবর্তন করতে থাকি তাহলে তো রোগটা ক্রমশ জটিল হতেই থাকবে। একই ওষুধ কিনে গিয়ে ক্রনিকের দিকে চলে যাবে। ক্রনিক ধাতের সাথে ক্রনিক মাইগ্রেনের সাথে যুক্ত হয়ে সেটা ক্রনিক রূপ লাভ করবে। এই জন্য ওষুধ যথার্থ পর্যবেক্ষণ করে ওষুধ নির্বাচন করতে হবে এবং সেটা নির্বাচিত ওষুধ সূক্ষ্ম মাত্রায় দিতে হবে এবং সেই ওষুধকে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার সুযোগ দিতে হবে। এটা আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে সাধারণত পারি না যে পরিবারের বাচ্চাদের কষ্ট হচ্ছে, মা বাবা হিসেবে তখন দেখা যাবে না চিকিৎসকের, এই চিকিৎসক হিসেবে দেখতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। জি স্যার, জি স্যার। এখন ভাই আমার একটা অভিজ্ঞতা বর্ণনা করি। আমার নিজের কোন একটা ওষুধের জন্য আমি ফারুক আলী স্যারের পরামর্শ নিলাম, দিয়ে স্যার একটা ওষুধ দিল এলএমপোটেন্সি, আমি খাইলাম। কিন্তু যতদিন থেকে দিল প্রথম 10 দিন খাওয়ার মধ্যে তেমন কোনো পরিবর্তন নেই। কিন্তু ওষুধ খাওয়া শেষ হয়ে গেছে, তার 5 দিনের মধ্যে দেখি আমার সব শেষ হয়ে গেছে। এটাই হলো বাস্তব। আজকে বললাম কিছুদিন পর তার ওষুধ তো কাজ করছে না, বললাম না তোমাকে অপেক্ষা করতে হবে। কথা আছে একটা কথা আছে, আমি থিওরিটিক্যালি কিনা জানি না, যে ওষুধ যখন হোমিও ওষুধ খাওয়া শেষ হয় তখন কাজ শুরু করে। কথাটা অথেন্টিক কিনা জানি না, তবে এরকম একটা মানে কথা আমি শুনে থাকি যে অনেক সময় কাজ করে এরকম, ওষুধ যখন শেষ হয় খাওয়া শেষ হয় তখন কাজ শুরু করে। এই জন্য ওয়েট করতে হয়। সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন জটিল রোগী একজন ক্লাসিক্যাল ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন আছেন প্রায় 1 বছর বা 2 বছর, কোনো আরোগ্য হচ্ছিল না। ওই রোগীটা অন্য আরেকজন ক্লাসিক্যাল ডাক্তারের নিকট চলে গেল, 1 মাসের মধ্যেই ভালো হলো। তাহলে এই ক্রেডিটটা পরের যে ডাক্তার সেই ডাক্তারকে দেওয়ার কোনো সুযোগ নেই যে 1 মাসে ভালো হয়ে গেছে একটা ক্রনিক ডিজিজ। ভালো হওয়ার পর্যায়ে সেই আগের ডাক্তারটা পর্যায়টা তৈরি করে দিয়েছিল, আগের ডাক্তার, কিন্তু পরের ডাক্তার ওই নেক্সট মেডিসিনটা সিলেকশন করেছে, আরোগ্য হয়ে গিয়েছে। অর্থাৎ আরোগ্যের প্রকাশ উন্মুখ ছিল, আরোগ্য উন্মুখ ছিল, যেটা নেক্সট ডাক্তারের দিকে গেলে চিকিৎসক রোগী যখন নেক্সট পরবর্তী ডাক্তারের কাছে গেছে তখন আরোগ্য হয়েছে। অর্থাৎ এই ক্রেডিটটা পূর্বের ডাক্তার এই কষ্টটা করেছে, যথার্থ সঠিক ওষুধ দিয়েছিল, কিন্তু আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো আরোগ্য হয়ে যেত। রোগী অপেক্ষা করতে পারেনি, পরে ডাক্তারের নিকট গিয়েছে। এটা অনেক ক্ষেত্রেই হয় যে একজন ক্লাসিক্যাল ডাক্তারের নিকট 6 মাস বা 1 বছর চিকিৎসা করতেছে, কোনো উন্নতি হয়নি। এরপরে আরেকজন ক্লাসিক্যাল ডাক্তারের নিকট গিয়েছে, সেটা 15 দিন বা 1 মাসে আরোগ্য হয়ে গেছে বা 2 মাসে হয়েছে। এরকম অনেক সময় দেখা যায়। এই ক্ষেত্রে একটা অথেন্টিক থিওরি স্যার গতকাল সিরাজুল স্যার আলোচনা করেছিলেন যে কেলিকার রোগীকে যদি কেলিকার দেওয়া হয়, সেই বাতের রোগী কয়দিন পরে সারবে সেটা না বুঝেই সেই কেলিকারকে বাদ দিয়ে আবার অন্য ওষুধ দেয়। এই কেলিকারের যে মানে ক্রিয়া শুরু হওয়ার সময়টুকুই ডাক্তার বুঝলো না, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ভুল হয়ে গেছে। এই বিষয়টা একটা অথেন্টিক কথা, এটা মনে রাখতে হবে যে প্রাইমিয়া হোক কেলিকার হোক এরকম যেগুলা দীর্ঘ ক্রিয়া আস্তে আস্তে কাজ করে, সেই ক্ষেত্রে আমাদের অধিক চিন্তাই করতে হবে যে এই ক্রিয়ার কাজটা কয়দিন পর থেকে শুরু করবে এবং কবে থেকে শুরু হবে, তার আগে যেন ওষুধ পরিবর্তন না করি। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ক্লাস থেকে বিদায় নিচ্ছি তাহলে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জহিরুল স্যার কি আছে? এমডি জহিরুল ইসলাম স্যার। হ্যালো, জি বলেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার পরিচয় শরীয়তপুর। জি স্যার, আপনি পরিচয়টা দিবেন? আমি সাতক্ষীরা থেকে বলছি। সাতক্ষীরা? আচ্ছা, ওই তো ওইটা চেম্বার, আপনার পিছনে চেম্বার নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার বলেন। স্যার আপনি একটা প্রশ্ন করেছেন, আর নাকে পলিপাস আছে কি দেখেন? হ্যাঁ, ওই তো নাক দিয়ে যদি পানি পড়ে এক নাক বন্ধ থাকে, অবশ্যই আসতে পারে। তাহলে তো আপনার রিল্যাক্সে হয়তো খুব সাময়িক উপশম দেবে, কিন্তু আপনার রিল্যাক্সে সারবে না। ওর টোটালিটি সিমটম যদি কভার না করতে পারেন, তাহলে তো চিকিৎসা দীর্ঘকাল চিকিৎসা, একবার পলিপাস হয়ে গেলে অনেক সময় লাগে সুস্থ হতে। বুঝতে পারছেন? কি করবো? ভালো কোনো অভিজ্ঞ ডাক্তারে আপনার আশপাশ, তাহলে দেখানো সবচেয়ে ভালো হবে। অনলাইনে বা কারোর মাধ্যমে শুনে হয়তো দেখানোর জন্য কেউ কিছু ওষুধের নাম বলে দিল, কিন্তু ওই ওষুধ তো ওই ডাক্তারের এখন দায়িত্ব থাকবে না। কারণ ধরো আমরা নিকটস্থ কোনো ডাক্তারে দেখাবেন, তার দায়িত্ব নিয়ে সে কাজ করবে। বুঝতে পারছেন? আসলে আপনার বাচ্চা টুবারকুলিনামও লাগতে পারে বলে মনে হচ্ছে। আর অনেক মেডিসিন সেখানে মেডিসিন ছাড়া আপনার বাচ্চা মানে পুরোপুরি সারবে বলে মনে হয় না। বুঝতে পারছেন? ওরও তো পিছনে মনে করেন খাওয়ানো হয়েছিল প্রিন্সিপাল স্যারের দিয়া, কিন্তু এখন যেহেতু এরকম দেখতে আসছি, আর কোন সমস্যা না। স্যার এলিয়াম ছিলেন কোনদিন স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, এলিয়াম সিপা। এলিয়াম সিপা? হ্যাঁ স্যার, এলিয়াম সিপা। জি স্যার। সমস্যা নেই, ছোট মানুষ, নানান সমস্যা। অনেক সময় ছোট বাচ্চাদের আমার ফেসবুক কথা ব্যবহার করা হয়। বয়স বেশি না স্যার, বয়স 6 বছর। হ্যালো স্যার। উইলিয়াম স্যার দেখেন স্যার, চেষ্টা করুন। স্যার আমি আরেকবার বলি ওর বুঝি। শুনেন স্যার, এখানে একজন মানুষ এক এক রকম ওষুধের নাম বলবে, তো আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি ডাক্তার দেখান, সেটা ভালো হবে। এখান থেকে পরামর্শ নেওয়া হয় ভালো। না, পরামর্শ নেওয়া যেতে পারে, সেটা পরামর্শের জন্যই তো এইসব লিঙ্ক। তাহলে তো জানা আছে। শোনেন, আমরা এগুলো আমরা ব্যাপারটার মধ্যে একটা আমাদের এরকম নির্দেশনাটা নিয়ে তাহলে একটু কিছুটা আমরা সহজ করতে পারে। আমাদের বাচ্চার সমস্যাটা দীর্ঘকাল ট্রিটমেন্ট, বুঝতে পারছেন? এখন কিছু পরামর্শ দিলে, একটা ওষুধ দিল, তারপর একটা পরামর্শ দিল, আপনার পর্যবেক্ষণের দায়িত্ব তো কে নেবে? তখন আমাদের ওষুধের নাম বলে দিই, সমস্যা নেই, পরামর্শ দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। আমরা তো মনে করছি উনি নিজে একজন ডাক্তার, সেজন্য ওই জায়গাটা তো উনি নিজে সৃষ্টি করে নিলেন, তাই না? উনি হচ্ছে আপনার ডাইরেক্ট, উনি আমাদের সাথে ক্লাস করতে, আমার যা মনে হয় গভীরে না। আসসালামু আলাইকুম। যেসব মেডিসিন বেশিরভাগ আসে, সেই সব মেডিসিন গুলা দেখে যেটা বেশি সমলক্ষণে যায় ওই মেডিসিনটা দিবেন। যেমন আপনি সাইনোসাইটিস, পলিপাসে আমরা কি নাসাল যে পলিপস, আমরা বেশিরভাগ আসে কোনটা? থুজা, স্যাঙ্গুইনাইট, ক্যালিবাইক্রোম, তারপরে ল্যামনা মাইনর, ন্যাট্রামিওর, এরকম। তারপর টোটালিটি সিমটমে যেটা আসে ওইটাই সবচেয়ে বেটার। তো এই এই তবে বিশেষ করে প্যাথোলজিক্যাল যে ব্যাপারটায় বেশিরভাগ ক্ষেত্রে যে মেডিসিনগুলো আসে এইগুলো মিলেই দেখবেন, যেটা তার সাথে ভালো মিলবে সেইটাই দিবেন।
সালাম আলাইকুম। সবাই ঘুমান? না স্যার, বলেন স্যার। সালাম। ও, আমি মাঝে মাঝে এসে কি বুঝিন নাই, ওই কথা বলি কথার জায়গা পরে দিয়ে আবার সেই রিস্টার্ট করে আনতে হয়। ভালো আছেন? ভালোই না? শুকর আলহামদুলিল্লাহ। আপনি আজকে এক কেমন আছেন? ভদ্রলোক আলহামদুলিল্লাহ, আজকে এক ভদ্রলোক আসছে, ওই বাংলাদেশে আসছে, মানে এখানে তার মেয়ে জামাই থাকে, তো বেড়াতে আসছে। তো চাচা মেয়ে দেখলাম বয়স কত, 68, মানে একদম এপ্রিল ফেব্রুয়ারি গেছে। আমি শুনেন, আপনি যে বয়স, আপনি যে আমার চেয়ে 2 হাত লম্বা বড় তা না, কিন্তু আপনি তো মানে বেশি মনে হইতেছে। মানে এর অবস্থা কেন? পরে কিছু সবক এবং দিলাম তার মেয়ের সামনে, হয় আঙ্কেল খালি বলে যে আগে বুড়ো হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। আমি ধরিনি আপনি বয়স কত, 68 বছর, আমার বয়স 60, আপনি আমার চেয়ে বেশি লম্বা না, 8 বছর বড়। কিন্তু আপনি তো দেখা যাচ্ছে মনে হয় মেকানে লড়েছে, লড়ে না। তো এরকম হলে কেমন হবে? এই হলো অবস্থা। তখন আপনার কথা মনে হয়েছে যে আপনি জানেন যে আমাদের হাতে এক ডাক্তার সাহেব আছে, একদম জাফর ইকবালের মতো। হ্যাঁ, তা আপনার কথা মতো তখন মনে হলো আর কি। তো যেটা বলতেছিলাম যে ইসে, ওই যে যাদের কার কার নাক বন্ধ থাকলে ট্রিটমেন্টের পাশাপাশি এখন মানে আমাদের তো ইজি, আপনার বাংলাদেশে তো ইজি, চুলার মধ্যে পাতিলে পানি দিবেন, পানি দিয়ে পানি ভাবটা নিবেন, কোনো ওষুধ রাখার দরকার নাই। এমনি যে অনেকে জানে 20-30 কি দিবে, পানির ভাবটা নিবেন, নাক দিয়ে নিবেন, নিলে দেখবেন নাকটা খুলে যাবে, তাহলে ওষুধে হেল্প হবে। ওষুধটা দিলেন, দেন পাশাপাশি এটা করেন, তাহলে দেখবেন নাকটা খুলে গেলে তখন সে প্রপারলি অক্সিজেন নিতে পারতেছে, শ্বাস নিতে পারতেছে, কারণ ব্রেনটা হালকা থাকবে। এটা করেন। কি মানে বুঝতে পারছেন তো কথা গেছে নাকি আমি জানি না। স্যার স্যার শুনতে পাচ্ছি স্যার, কিন্তু শিশু স্যার, ওকে ভাব দিতে পারবে স্যার? শিশু আপনি ওই যতটুকু সে থেকে একটু দূরে রেখে, 5 দিন দূরে রেখে, একটু দূরে রেখে করতে পারেন। অথবা আপনি অনেক সময় আমরা ই করি, যেটা এখানে যেমন আমার বেসিনে গরম পানি আছে, মানে হাতে ওয়ার্ম ওয়াটার নিয়ে ওই মানে, তাহলে এই গরম পানি একটা ভাব থাকে না, হিট থাকে না, হাতে থাকে না, ওই হাত নিয়ে যদি হাতটা দিয়ে যদি ই করে ব্রিথটা নিয়ে, তাহলেও আপনার স্যার নাক দিয়ে কিন্তু পানি পড়ে, অলরেডি নাক দিয়ে পানি পড়ে, এমনকি খুশখুশি কাশিও আসে। নাক দিয়ে কাঁচা পানি পড়ার জন্য আর্সেনিক 6 সবচেয়ে ভালো কাজ করে। হ্যাঁ হ্যাঁ স্যার, আর্সেনিক 6। স্যার গ্রামে তো এত মেডিসিন পাওয়া যায় না, বুঝছেন স্যার, কারণ ফাইটামই পাইলাম না। ফাইটাম তো আপনি সব জায়গায় পাবেন না, ফাইটাম তো এখন বিক্রি এক প্রকার নিষেধ। জার্মানির নাই স্যার, দেশে হয়তো কাজ হয়। কেউ আছে? স্যার আমি কি স্যার কথাটা বলতে পারছি ঠিক মতো স্যার? হ্যালো, ম্যাডাম স্যার, আপনার আলোচনা শুরু করুন, আপনার মেডিসিন পড়া শুরু করুন, কিছু লোক থাকবে অবশ্যই আপনার সাথে। স্যার রাত্রে লিঙ্ক পাচ্ছিল না।